যে মন্ত্রী ফারুকীকে সাহস জুগিয়েছেন যেসব মন্ত্রী। চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী, যিনি আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের সিনেমাকে পরিচিত করেছেন, সদ্য শপথ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে। শেখ হাসিনা সরকারের পতনের পর গত 8ই আগস্ট দেশের নতুন অন্তর্বর্তী সরকার গঠিত হয়, যার প্রধান উপদেষ্টা হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার ওই সরকারের উপদেষ্টা হিসেবে যোগ দিলেন ফারুকী। এই দায়িত্ব নেওয়ার বিষয়ে ফারুকী জানিয়েছেন, তাকে সাহস জুগিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার এক মন্ত্রী, যিনি তার কর্মজীবন ও দেশের সংস্কৃতির প্রতি ভালোবাসা দেখে তাকে মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার জন্য উৎসাহিত করেছিলেন। উপদেষ্টা হওয়ার পর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক বিনোদন বাণিজ্য বিষয়ক সংবাদ মাধ্যম ভ্যারাইটিকে প্রতিক্রিয়া জানিয়েছেন এই নির্মাতা। তিনি বলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে তাকে প্রাণিত করেছে কোরীয় নির্মাতা লি চাং ডং, গ্রিনফিশ, ওয়েসিস, সিক্রেট, সানশাইন ছবিগুলোর নির্মাতা। 2003 থেকে 4 সালে কোরিয়ার সংস্কৃতি ও পর্যটন মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ফারুকী বলেন, দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে আমার অন্যতম প্রিয় নির্মাতা লি চাং ডং এর কাছ থেকে সাহস পেয়েছি। মনে হয়েছে ঠিক আছে, তিনি যদি সেখান থেকে ফিরে নিজের স্বাধীন চিন্তা অব্যাহত রাখতে পারেন, হয়তো আমিও পারবো। শপথ অনুষ্ঠান শেষে গণমাধ্যমে জানানো প্রতিক্রিয়ায় ফারুকী বলেছিলেন, আমি কখনোই কোনো পদ বা চেয়ারে বসবো এটা ভাবিনি, কিন্তু প্রফেসর ইউনূসের সহকর্মী হওয়াটা লোভনীয়, না বলাটা মুশকিল। বাংলাদেশি সিনেমার জগতে ফারুকী যেন এক নতুন দার্শনিক। তিনি একাধারে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার। নিজস্ব ঢঙে পর্দার জন্য কন্টেন্ট নির্মাণ করতে বানিয়েছেন ছবিয়াল নামের একটি সংস্থা। ভিন্ন ধারার সিনেমায় দেশের মানুষকে অভ্যস্ত করে তুলেছিলেন তিনি। দেশের গণ্ডি পেরিয়ে তিনি ছাপ ফেলেছেন আন্তর্জাতিক অঙ্গনেও। এদিকে রেড নোটিশ নাকি প্রত্যার্পণ চুক্তি, কিভাবে শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব? জুলাই আগস্টে বাংলাদেশে সংঘটিত গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। অন্তর্বর্তীকালীন সরকার বলেছে, ইন্টারপোলের রেড নোটিশ জারির মাধ্যমে শেখ হাসিনা সহ পলাতক আসামিদের ফেরত আনবে সরকার। রবিবার অন্তর্বর্তীকালীন সরকার এর আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, পলাতক ফ্যাসিস্ট চক্র পৃথিবীর যে দেশেই থাকুক, ইন্টারপোলের মাধ্যমে তাদের ধরে এনে বিচারের মুখোমুখি করা হবে। এর আগে গত অক্টোবরে শেখ হাসিনা সহ পলাতকদের গ্রেপ্তার করে আগামী 18ই নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে উপস্থিত করার জন্য নির্দেশ দিয়েছে আদালত। ইন্টারপোলের রেড নোটিশ দিয়ে শেখ হাসিনা সহ পলাতকদের কবে ফেরত চাইবে বাংলাদেশ, কিংবা ভারতে পলাতকদের ইন্টারপোলের মাধ্যমে ফেরত আনা সম্ভব হবে কিনা সেই প্রশ্ন উঠছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল আহমেদ বলেছেন, নরমালি আমাদের পক্ষ থেকে ওয়ারেন্ট ইস্যু চলে গেছে বাংলাদেশ পুলিশের সদর দপ্তরে। গত মাসেই ভারত সরকার নিশ্চিত করে জানিয়েছে যে শেখ হাসিনা তাদের দেশেই অবস্থান করছে। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যার্পণযোগ্য অপরাধের মামলায় অভিযুক্ত বা ফেরারি আসামি ও বন্দীদের একে অপরের কাছে হস্তান্তরের জন্য একটি চুক্তি আছে 2013 সাল থেকে। তাহলে বাংলাদেশ কেন এই চুক্তি অনুযায়ী ফেরত না চেয়ে ইন্টারপোলের সহযোগিতা চাচ্ছে, সেটি নিয়েও প্রশ্ন উঠেছে। অক্টোবরের 17 তারিখ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হওয়ার পর শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 45 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। আগামী 18ই নভেম্বরের মধ্যে শেখ হাসিনা সহ পলাতকদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বিবিসি বাংলাকে বলেন, বাংলাদেশ পুলিশের আবেদনের প্রেক্ষিতে শেখ হাসিনা সহ পলাতক আসামিদের ফেরত আনতে ইন্টারপোল রেড নোটিশ জারি করবে। নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, ইন্টারপোল আসামিদের অবস্থান সম্পর্কে জানার পর সে বিষয়ে হস্তক্ষেপ করতে পারে। সাবেক পুলিশ মহাপরিদর্শক নুরুল হুদা বিবিসি বাংলাকে বলেন, রেড অ্যালার্ট মানে অমুক লোক, এর বিরুদ্ধে আমাদের এখানে মামলা বা ওয়ারেন্ট আছে। ওই আসামি যে দেশে আছে সেই দেশের পুলিশ বিভাগকে ওই আসামির ওপর নজর রাখতে বলবে। বাংলাদেশের গণমাধ্যমগুলোর তথ্য বলছে যে এখন ইন্টারপোলের মাধ্যমে 17 জন অভিযুক্ত আসামিকে বাংলাদেশে ফেরত আনা গেছে।
এদিকে সাবেক এমপি বাহার ও তার স্ত্রী সন্তানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। কুমিল্লা ৬ আসনের সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার, তার স্ত্রী মেহেরুন্নেসা, মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার ও ছেলে আয়মান বাহারের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন এই আদেশ দেন। এর আগে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক রেজাউল করিম। সেই আবেদনে বলা হয়, সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দিন, তার মেয়ে জনাব তাহসিন বাহার সূচনা এবং অন্যান্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক নিয়োগ, বাণিজ্য, টেন্ডারবাজি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অনুসন্ধান কার্যক্রম চলমান আছে। গোপন এক বিশ্বস্ত সূত্রে দুদক জানতে পেরেছে, বাহাউদ্দিন ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকার উত্তরায় ফ্ল্যাট ও কুমিল্লার হাউজিং এস্টেটে একাধিক প্লট মার্কেট রয়েছে। বাহাউদ্দিন ও তার পরিবারের সদস্যরা দেশ ছেড়ে পালিয়ে তাদের স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তর করার চেষ্টা করেছেন বলে অনুসন্ধানে বেরিয়ে এসেছে। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ অব্যাহত হওয়ার সম্ভাবনা থাকায় তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন। এদিকে আবারও লাল হচ্ছে ফেসবুক প্রোফাইল। শেখ হাসিনার পতন হয়েছে ৩ মাস পার হয়ে গেছে, কিন্তু এখনও আওয়ামী লীগ দোসরদের নানাভাবে পুনর্বাসন করা হচ্ছে বলে অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অধিকাংশ সমন্বয়কেরা, যার প্রতিবাদে আবারও প্রোফাইলের ছবি লাল করার হিড়িক পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। ফেসবুক জুড়ে একের পর এক প্রোফাইল ছবি লাল করছেন সমন্বয়ক সহ সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা। একই সঙ্গে তারা বলেছেন, যুদ্ধ এখনও শেষ হয়নি। রোববার অন্তর্বর্তীকালীন সরকারের নতুন করে আরও ৩ জন উপদেষ্টা নিয়োগ করা হয়, যাদের মধ্যে রয়েছেন আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বসির উদ্দিন, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। এরপরই শুরু হয় সমালোচনার ঝড়। এরপর শুরু হয় প্রোফাইল লাল করার হিড়িক। এরই প্রেক্ষিতে নিজের ফেসবুক প্রোফাইল লাল করেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। সোমবার রাতে প্রোফাইল পিকচার পরিবর্তন করে তিনি ক্যাপশনে লেখেন, সাইদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, ১৩৪ জুলাই ২০২৪। এর আগে আরও একটি পোস্টে হাসনাত লেখেন, বশির ফারুকীকে উপদেষ্টা করার প্রতিবাদে সভা থেকে গ্রেপ্তার করার ঘটনা চরম ফাইজলামি, এগুলো ভণ্ডামি, আপনারা হাসিনা হয়ে ওঠার চেষ্টা কইরেন না, হাসিনারই থোড়াই কেয়ার করছি, উৎখাত করছি, আপনারা কোন হনু হইছেন। আরিফুল ইসলাম নামক এক শিক্ষার্থী লেখেন, সবার ভেতরে থাকা লাল আবার টকবক করুক, চিরচেনা সেই উষ্ণতা আবার ফিরে আসুক। হাজার হাজার প্রোফাইল লাল হওয়ার পরও যদি উপদেষ্টা পরিষদের টনক না নড়ে, তাহলে রাজপথ লাল হতে দেরি নাই। প্রতিবাদ স্বরূপ ফেসবুক প্রোফাইল লাল করেছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়রো। সেই সঙ্গে উপদেষ্টা নিয়োগ সংক্রান্ত বিষয়ে 11টি প্রশ্নের উত্তর চেয়েছেন তিনি। সেগুলো হলো, উপদেষ্টাদের কিসের ভিত্তিতে নির্বাচন করা হয় এবং কারা নির্বাচন করেন, উপদেষ্টারা কি কোনো বিশেষ ব্যক্তির নিয়োগ সুপারিশ করতে পারেন, কিসের ভিত্তিতে সুপারিশ করা হয়, ছাত্র জনতার আন্দোলনে ৩ জন সমন্বয়ক ছাত্রকে কোন যোগ্যতায় উপদেষ্টা নির্বাচিত করা হয়েছে, এই আন্দোলনে জনতার পক্ষের যারা স্টেক হোল্ডার তাদের একজনও কেন উপদেষ্টা মণ্ডলীতে নেই। তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র এই আন্দোলনে শহীদ হয়েছেন, কিন্তু সরকারের তাদের কোনো প্রতিনিধিত্ব নেই কেন। উল্লেখযোগ্য সংখ্যক রিকশা চালক এই আন্দোলনে নিহত হয়েছেন, তাদের কোনো প্রতিনিধিত্ব নেই কেন। আওয়ামী লীগের পথলেহনকারী সেনা কর্মকর্তা এখনো কিভাবে বহাল তবিয়ত চাকরি করছেন, তাদের কেন বরখাস্ত করা হচ্ছে না। ছাত্র জনতার আন্দোলনে গ্রামীণ ব্যাংকের অবদান কি, গ্রামীণ ব্যাংক সংশ্লিষ্ট উপদেষ্টাদের কিসের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে, আলী ইমাম মজুমদারের মতো একটা আওয়ামী ভিত্র কেন সরকারের অংশ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদকে কার পরামর্শে নিয়োগ দেওয়া হয়েছে এবং কেন।